আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল আরও একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি। আসলে সকাল সকাল যদি ভিডিও স্টার্ট করতে না পারি, যেন কেমন জানি ভিডিওটা কেমন জানি হয়ে গেল এরকম মনে হয়। তো ভাবলাম আমার ব্লগ যেহেতু আপনারা পছন্দ করেন, সকাল থেকেই স্টার্ট করি। তো সেই কিচেন থেকে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে টুকিটাকি যা পারি সে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন, আমার আজকের ভিডিওটা এনজয় করেন। আপনাদের ভাই এখনও কিন্তু ঘুমাচ্ছে, আর এদিকে আমি একটা কপি বানিয়ে নিয়েছি। এই কপিটা আপনাদের ভাই এবারে সারপ্রাইজ হিসেবে দিয়েছে আমাকে। চা পাতাও আনছে, আবার হচ্ছে কপিটাও আনছে। খুবই কিউট জিনিসটা। মানে আমি যেহেতু ছোটো ছোটো কোটো পছন্দ করি, তো ভাবছে এই কোটোটা কাজে লাগবে, তাই হচ্ছে এই চা পাতার সাথে এটাও নিয়ে আসছে, মাঝে মাঝে যেন খেতে পারি। বড়বাবু প্লাস আপনাদের ভাইয়া এখনও কিন্তু ঘুমাচ্ছে, তো উঠে চা কপি খেতে চাবে না, যেহেতু একটু লেট করে ঘুমিয়েছে, উঠবি একটু দেরি করে, সকালে একবার উঠে আবার ঘুমাইছে। তো ভাবলাম আমি কপিটা খেয়ে সে কাজ শুরু করে দিই। উঠতে উঠতে আমি রান্নাটা করে ফেলতে পারবো, উঠে যেন গরম গরম ভাত খেতে পারে। তো এদিকে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে শুধুমাত্র কপির মধ্যে গরম পানিটা দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে। সকাল সকাল আসলে চা কফি খেয়ে যদি কাজটা শুরু করি, এনার্জি মানে শরীরে একটা এক্সট্রা এনার্জি প্লাস হয় এরকম। চা আর কফি যদি কোনো একটা খাইতে না পারি, সেদিন তো আর দিনটা ভালো যায় না, আর শরীরটাও কেমন জানি ম্যাচ ম্যাচ হয়ে থাকে। আসলে এটা যার যার একটা অভ্যাস হয়ে যায় চা কফি খেতে খেতে। আমার তো রেগুলার ডেলি 2বার খেতে হয়, অন্তত একবার তো খাওয়াই লাগে। ভাত না খেয়ে থাকতে পারবো, বাট আমি চা অথবা কফি কোনো একটা খেতেই হবে, এটা না খেয়ে থাকা যায় না। রীতিমতো মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই তো আমার কপিটা হয়ে গেছে, এখন একটা বা 2টা টোস্ট নিয়ে নিচ্ছি। যেহেতু মামুন উঠে গেছে, একটা বাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের ভাইয়া গতকালকে খুলনা গিয়েছিল একটা ব্যাংকের কাজে, সেখান থেকে আসার সময় জুবাইর বেকারি থেকে আমার জন্য এই টোস্টটা নিয়ে আসছে। এটা হচ্ছে ঘিয়ে ভাজা টোস্ট, আমার খুব পছন্দের। আর মামুনি যেহেতু উঠছে, ওর একটা হাতে দেবো, আর আমি কপিটা খাবো। আর এই তো সে ছোট্ট কিউট নেসক্যাফের কপিটা দেখুন, সুন্দর না জিনিসটা। এবার খুব রিল্যাক্সে বসে আর আরামায়েশ করে কপিটা খাবো, তারপর হচ্ছে আমি কাজে নামবো। আর এদিকে আমি 1 চামচ চাল, রেগুলার ভাতের চাল, আর 1 চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেটা পানি থেকে আমি প্রতিদিন রাতে চুলে স্প্রে করে ঘুমাই। এতে করে মাথাটা ঠান্ডা থাকে, আর হচ্ছে চুলের গোড়া খুব মজবুত হয়। এই টোনার হিসেবে ব্যবহার করি আর কি। তো সকাল সকাল কে কে চা বা কপি খেয়ে দিন শুরু করেন জানাতে পারেন। কপি তো শেষ করলাম, আর এদিকে হচ্ছে রাতের বেলা আমি টেবিলটা গুছিয়ে ঘুমাইনি, খুবই টায়ার্ড লাগছিল সারাদিন কাজ করতে করতে বাচ্চাদের নিয়ে। আর এদিকে হচ্ছে আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি, যেন আমি খাবার রেডি করার পরে এখানে ইজিলি রেখে যেতে পারি। সকালবেলা ভোরে উঠে নামাজ পড়ে আর একটু ঘুমাই পড়ি, তারপর হচ্ছে আমি চা বা কপি যে কোনো একটা দিয়ে সকালটা শুরু করে, আর সেটা খাওয়ার পর এই যে ধোয়া মোছা, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা আগে করে নিই, তারপরেই আমি রান্না বান্নাতে যাই। এতে করে আমার কাজ করতে ইজি হয়, আর হচ্ছে দিনের শুরুটা যদি ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া যায়, অল্প সময়ের মধ্যে আর কি কাজটা সেরে ফেলতে পারেন। এখানে হচ্ছে টেবিলে নাস্তার আইটেমগুলো সবসময় থাকে। আমার ছোট্ট মাটা আমার সাথে কথা বলতে ট্রাই করতেছে, আমি যেহেতু কথা বলে বলে কাজ করতেছি, ও সেই আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটা একটা বলতেছে। যাই হোক, এখানে হচ্ছে আমি টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এই যে মুছেও নিচ্ছি পরিষ্কার করে। এভাবে যদি সবসময় পরিষ্কার করে রাখা যায়, তাহলে খাবার টেবিলটা দেখতেও সুন্দর লাগে, আর হচ্ছে কোনো রকমের পোকামাকড় বা পিঁপড়ার উপদ্রব হয় না। আমি সবসময় চেষ্টা করি এই কাজটা করার জন্য। টেবিলে যেসব আদুয়া জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে বেছে নিয়ে চলে আসলাম। নাস্তা করার পরও যেহেতু কয়েকটা ডিশ পড়ছে, সব কিছু একসাথে গুছিয়ে নিই। আর এগুলো যদি জমা করে রেখে দিই, পরবর্তীতে দেখা যাবে আরও বেশি ফুলফিল হয়ে যাবে। একসাথে করতে গেলে আমার কাজটা খুব কষ্ট হয়ে যাবে আর কি। তো যতই তাড়াতাড়ি আমি সম্ভব বেসিনটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, এতে করে আমার পরবর্তীতে কাজ করতে খুব ইজি হয়। সাথে সাথে যদি যে কোনো রকমের জিনিসপত্র জায়গার জিনিস জায়গায় ধুয়ে রেখে দেওয়া যায়, তাহলে আপনার চোখেও শান্তি লাগবে, দেখতে ভালো লাগবে, আর পরবর্তীতে কোনো রকম কাজ করতে গেলে ইজি মনে হবে, কোনো কাজই যেন কঠিন না এরকম।
তো এই তো আমি কথা বলতে বলতে সবগুলো ডিশ পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে বড়বাবু স্কুল থেকে চলে আসছে, আর এগুলো হচ্ছে টেবিলের নিত্য প্রয়োজনীয়। আমি বাচ্চাদেরকে সবসময় স্টিলের জিনিসে সব কিছু প্রেফার করি, কারণ হচ্ছে কী বলে, কাছেরটা দিলে ওরা সহজে ভেঙে ফেলবে, আর এগুলো হচ্ছে কোনো নেই, ভয় নেই। টেবিলে খেতে বসলে যা যা প্রয়োজন সব কিছু ধুয়ে রেখে গেলাম। আর এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য পাবদা মাছ ভিজিয়ে রাখছি, আর এখানে হচ্ছে ফ্রোজেন কাঁচা আম বের করছি, ডাল রান্না করব। একটু সর্দি সর্দি লাগতেছে, আপনাদের ভাইয়া বলছে টক ডাল খাবে, তো আমটা বের করে রাখছি। আর এদিকে পাবদা মাছ ভিজিয়েছি, একটু মসুর ডাল ভিজিয়ে রাখতেছি, এতে করে ডালটা সহজেই সিদ্ধ হয়ে যাবে। এই তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডাল ভিজিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে কিছু পটল ছিল ফ্রিজে, বের করে নিলাম। পটল ভাজা করব, অনেক দিন হয়ে গেল পটল ভাজা খাওয়া হচ্ছে না। গত ভিডিওতে একটা আপু জিজ্ঞেস করছিল যে আপু তোমাদের বেডরুম গোছাইছো, অন্য রুমটা তো গোছালে না। আপু ঠিকঠাক সবসময় রাখার চেষ্টা করি, যেহেতু বাচ্চাদের ঘর একটু এলোমেলো তো থাকবেই। তো আজকে ভাবলাম বাবুরা যেহেতু অন্য রুমে ঘুমাচ্ছে, আমি এই রুমের শ্যুটটা নিয়ে ফেলি। তো এই যে বাবুদের ঘরটা সকাল সকাল বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওরা খেলাধুলা করে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ডাইনিং। এখানে হচ্ছে সারাদিন আমাদের সময়টা কাটে বাচ্চাদের নিয়ে। আর অন্য রুমে হচ্ছে আমরা শুধুমাত্র রাতের বেলায় থাকি বলতে গেলে এরকম। আর এই রুমটা খুবই ঠান্ডা ওই রুমের চেয়ে, যেহেতু রুমের সাথে রান্নাঘর অ্যাটাচড, তো একটু গরম তো হবেই, তাই স্বাভাবিক। সারাদিন বাবুদেরকে নিয়ে খেলাধুলা চিড়াচিড়ি সব কিছুতে নিয়ে ব্যস্ত থাকি। আর হচ্ছে আমি মেনলি এই রুমটা গুছাই রাতের বেলা, যখন ওরা ঘুমিয়ে যায় তখন আমি রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে কর্মরে করে রাখি আর কি, সকালবেলা যেন ওরা সুন্দর একটা ঘর পায়। তো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এই রুমটাতে বেশিরভাগই, এই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে এখানেই থাকি। আর মামুনিকে নিয়ে খাটের পরে থাকা একটু রিক্সে হয়ে যায়। তো এই বেডটা সেট করছিলাম শুধুমাত্র বাবুদের জন্য, যাতে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে। তো এই তো কেমন লাগছে বলেন তো আমার বাবুদের রুমটা। এখন হচ্ছে এই যে বাবুদের বেডশিট, বিছনার চাদর যেগুলো আমি চেঞ্জ করছি সব কিছু গরম পানি দিয়ে কাচবো, কারণ আমি প্রতি মাসেই একবার চেষ্টা করি ওদের কাপড় চোপড় একটু গরম পানি ধুয়ে যদি কড়া রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে আমার কাছে ভালো লাগে। এমন না যে ওঠানো জিনিসপত্র গরম পানি দিয়ে কাচতে হবে, আপনারা চাইলে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেমন বাচ্চাদের যদি বেশিরভাগ ইউজ করা হয় সব কিছু গরম পানি দিয়ে একবার কেচে দেবেন, এতে করে জীবাণুমুক্ত থাকে। তো এই তো সব কিছু এখন ভিজিয়ে রাখবো, এটা গরম পানিতে 1 ঘন্টা মতো রাখবো, তারপর হচ্ছে কেচে রোদে দিয়ে আসবো। মাশাআল্লাহ অনেক গরম, আর হচ্ছে রোদটা অনেক বেশি কড়া। তো সবসময় আমি কাছাকাছির কাজটা রোদ উঠলেই বেশিরভাগ করে থাকি, রোদ না উঠলে কাপড় কেচে দিলে একটা গন্ধ হয়ে যায় কেমন জানি। তো ভাবলাম রোদ যেহেতু উঠছে আমি এই কাজটাও করে ফেলি। সব রকমের ধোয়া মোছার কাজ কমপ্লিট করে এখন চলে আসছি রান্নাঘরে। ডাল সিদ্ধ দিয়ে গেছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না দিতেছি। তারপর হলুদ, লবণ আর একটু পানি দিয়ে দেবো। এখন একটা ব্লক তুলে তারপর হচ্ছে ফোড়ন দিয়ে দিলেই হবে। আর এদিকে হচ্ছে পটল কেটে নিয়েছি, আজকে মজা করে একটা পটল ভাজা করব, যেটা আপনাদের ভাইয়ের খুবই পছন্দের। এদিকে হচ্ছে পটল ভাজার জন্য রেডি করে নেব। এভাবে পটল ভাজা আপনারা খান কিনা জানেন না, তবে আমরা খাই। এটা হচ্ছে হলুদ, একটু মরিচ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ আর কি। আর এখানে হচ্ছে আর শুধু যাবে লবণ, কোনো মশলা না। মশলাটা দিয়ে সুন্দর এভাবে মাখিয়ে নিচ্ছে। তুমি কি করছো? যে মাখানো হয়ে গেছে, এখন শুধুমাত্র ভেজে নেব।
আর এদিকে হচ্ছে ডালের মধ্যে ব্লক চলে আসছে, একটা ব্লক তুলে নিলেই হয়। আর কালারটা এভাবে যদি ব্লক তুলে নেওয়া হয় হলুদ লবণ দিয়ে ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর, তাহলে হচ্ছে ডালের কালারটা খুবই স্ট্রং হয়। এদিকে কাঁচা আমটাও গলে গেছে, একটা শুকনা মরিচ এভাবে লাল করে আমি ডালের মধ্যে দিই, এতে করে সুন্দর ফ্লেভার বের হয় আর ডালটা খেতে ভালো লাগে আর কি। টক ডাল খাওয়ার জন্য সারা বছরে যাতে খেতে পারি আমি কাঁচা আম ফ্রোজেন করে রাখি এভাবে প্রতি বছর। কাঁচা শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন আর সাথে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। ডালে অনেকে কিন্তু রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তেল ঢেলে দেন, এতে করে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা আবার চলে আসে। একটু কড়া করে রেখে দিলে ডালে যেমন সুগ্রান বের হয় আর হচ্ছে দেখতেও ভালো লাগে। আমার কাছে মনে হয় ডালে পুরনটাই মেন, পুরনটা যদি সঠিক করে দেওয়া হয় তাহলে বেশি মজা করতে। ডাল জিনিসটা আমার নিত্যদিনের সঙ্গী বলা যায়, ডাল ছাড়া কোনো রকম চলেই না। যতই তরকারি মাছ মাংস থাকুক না কেন আমার ডালটা থাকবে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন যে ডালটা রেগুলার থাকে আমার কাছে, যেহেতু সবার পছন্দের। আর হচ্ছে আমার বড়বাবু ডাল ছাড়া খেতেই পারে না। ভাজা ভাজা হয়ে গেছে, অল্প হচ্ছে পটল ভাজা করে নেব। পটল এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা এক সাইডে রেখে আর কোনো তেল দেব না। এটা কাট করে দিলে কিন্তু তেলটা এই পাশে চলে আসবে। আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর 2টা দেব কাঁচা জাল কুচি, একটু জাল জাল লাগবে, ভালো লাগবে খেতে। এই পটল ভাজাটা একটু শুকনো শুকনো হবে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। অনেকে আবার এটাকে আমি দেখে থাকি যে স্কিন সহকারে ভাজা করে, তবে ওইটা তেমন একটা ভালো লাগে না, এটা একটু শক্ত শক্ত থাকে। অল্প তেলে যদি এভাবেই ভাজাটা করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আসলে যার যার টেস্ট পার তো ভিন্ন ভিন্ন, তো একবার করে দেখতে পারেন, এটা খেতে খুব মজা। এই যে দেখুন পটল ভাজাটা হয়ে গেছে, এখন শুধু গাছটা এভাবে মিশিয়ে নামিয়ে নিতে পারি। দেখুন তো পটল ভাজাটা কেমন লাগছে, অনেক লোভনীয় তাই না?
আপনাদের ভাইয়া উঠে ফ্রেশ হয়ে গেছে, আর এদিকে আমার পটল ভাজাটাও কমপ্লিট। গরম গরম ভাত হয়ে গেছে, খেয়ে নিতে পারবে এখন। কে খাবে? কে খাবে পটল ভাজা? নাও গরম। আমার রান্না শেষ। এই যে পাবদা মাছ বোনা, আর হচ্ছে গরম গরম ভাত, ডাল, আর হচ্ছে পটল ভাজা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টে গিয়েছিলাম, আর এখন চলে আসছি বিকেলের নাস্তা তৈরি করতে। আজকে আপনাদের সাথে চট্টগ্রামে কিভাবে লাচ্ছা সেমাইটা পরিবেশন করা হয়, মানে খাওয়া হয়, সেটাই শেয়ার করছি। সরাসরি লাচ্ছা সেমাইটা প্যাকেট খুলে এভাবে বাটিতে করে একটু গুঁড়ো করে নিতে হয়। তারপর পাঁচটাতে দেখছেন আমি দুধ গরম করতে নিয়েছি। এটা হচ্ছে গরুর দুধ, কাঠি গরুর দুধ দিয়ে এই লাচ্ছা সেমাইটা পরিবেশন করা হয় বেসিক্যালি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, তবে গরুর দুধটা দিলে বেশি মজার হয়। এই তো আমরা 3 জনের জন্য বাটিতে করে সেট করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে দুধের মধ্যে ব্লক চলে আসছে। আমি একসাথে এখানে চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা একসাথে দিলে দুধের সাথে সুন্দরভাবে মেল্ট হয়ে যায়, আর এক্সট্রা করে দিতে হয় না। এক্সট্রা দিতে গেলে কিন্তু দাঁতের নিচে পড়ে চিনির দানাটা ভালো লাগে না। তো দুধটা জাল হতে হতে এদিকে আমি সেমাইটা মানে লাচ্ছাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে দেব হচ্ছে নারকেল আর কিশমিশ। আর এখানকার এলাকায়, আমরা যে এলাকায় থাকি চালনায় আর কি, খুলনা জেলার চালনাতে, এখানে বেশিরভাগ লাচ্ছাটা রান্না করা হয় আমরা বাংলা সেমাই যেটা রান্না করি চট্টগ্রামে পাওয়া যায় সাদা সেমাই বলে, ওইটার মতো করে দুধটা গরম করে তার ভিতরে লাচ্ছাটা দেওয়া হয়। ওইটাও খেতে মজাদার, কিন্তু এটা কিন্তু অন্যরকম একটা মজা। মানে সেমাইটা একেবারে নরম গলে যাবে না, আর হচ্ছে আস্তে আস্তে থাকবে, এটা হচ্ছে খেতে বেশি ভালো লাগে। এই যে নারকেল দিয়ে দিলাম কোরানো, আর উপরে হচ্ছে বেশ কিছুটা কিশমিশ দিয়ে সেট করে নিচ্ছি। আবার এই লাচ্ছাটা মাঝে মধ্যে আমরা কি করি, গিয়ে হচ্ছে একটুখানি বেজে নিয়ে লাল করে এভাবে খেয়ে থাকি, মানে যেভাবে আমি সেট করে নিচ্ছি এভাবে নিয়েই খেয়ে থাকি। ওইটাও অন্যরকম একটা টেস্টি, এটার থেকে ওইটা আরও বেশি মজাদার। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। এই যে এখানকার আমি এখন চামচ দিয়ে দিচ্ছি। আর লাচ্ছাটা আমাদের সবারই পছন্দ, সবাই সব যেদিকেই বানায় না কেন, যেভাবে বানায় না কেন, সবাই পছন্দ করে। আর এদিকে দুধটা জাল হয়ে গেছে, এখন হচ্ছে আমি দুধটা সেট করে নিলেই লাচ্ছাটা সম্পূর্ণ রেডি। আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, উঠলে কিন্তু শুধুমাত্র দুধটা গরম করে দেব, আর আমি একসাথে খাবো। এখন শুধুমাত্র বড় বাবুকে খাইয়ে দেব, তার জন্য নিয়ে নিচ্ছি। গরম গরম লাচ্ছার উপরে দুধটা দিয়ে সাথে সাথে খেলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়, আর রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। এই তো এটা হচ্ছে আমাদের বিকেলের নাস্তা, আর সাথে থাকবে তো চা বা কফি। তো যাই হোক, নাস্তা শেষ করে ফিরছি আবার। এই তো বিকেলের নাস্তাটাও শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো এই তো আরও একটা ব্যস্তময় দিনের ব্লগ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।